করোনা ভাইরাস নিয়ে ওয়াশিংটন বেইজিং উত্তেজনা, মহামারীর জন্য দায়ী করে চীনকে কোণঠাসা করতে তৎপর যুক্তরাষ্ট্র, পাল্টা কূটনীতি তৎপরতা জোরদার বেইজিংয়ের। করোনা ভাইরাসে 24 ঘন্টাতে আবারও 6,500-এর বেশি প্রাণহানি, যুক্তরাষ্ট্রেই 2,500 মানুষের মৃত্যু, বিশ্বজুড়ে প্রাণহানি 2,65,000 ছাড়িয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। জনপ্রিয় চরিত্র ফেলুদার নামে নমুনা পরীক্ষার নতুন কিট, 30 মিনিটেই মিলবে ফলাফল। আর দর্শক, এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। করোনা মহামারী নিয়ে নতুন কূটনীতিক দ্বন্দ্ব শুরু হয়েছে বিশ্বে, ক্রমেই তা বাড়ছে, উত্তেজনা ছড়াচ্ছে। চীনের কারণেই ভুগতে হচ্ছে সবাইকে, এমন দোষারোপ করে বেইজিংকে কোণঠাসা করতে তৎপর ওয়াশিংটন। চীনের বিরুদ্ধে জনমত গঠনে মিত্র দেশগুলোরও সহায়তাও চেয়েছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পনা চলছে ক্ষতিপূরণ আদায়েরও। বেইজিংয়ের নিজস্ব প্রতিবেদনেই সতর্ক করা হয়েছে, নজিরবিহীন আন্তর্জাতিক চাপে পড়তে যাচ্ছে চীন। এই অবস্থায় মেডিকেল কূটনীতি সহ পাল্টা তৎপরতা জোরদার করেছে বেইজিং। উহানের গবেষণাগার নয়, প্রাণী থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন সার্টিফিকেটের পরও ক্রমাগত চীনকে দোষারোপ করে চলেছে ট্রাম্প প্রশাসন। কেউ বলছেন ইচ্ছাকৃতভাবে ভাইরাস ছড়িয়েছে বেইজিং, কারো মতে চীনের তথ্য গোপন ও সঠিক পদক্ষেপ নেওয়ার ব্যর্থতা থেকেই মহামারী ছড়িয়েছে বিশ্বজুড়ে। করোনা নিয়ে চীনকে আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই, তবে তার মন্ত্রীরা যেন আরও এক কাঠি সরেস। গেল 2 দিনে অন্তত 2 জন মন্ত্রী মহামারী ঠেকানোর ব্যর্থতায় সরাসরি দায়ী করেছেন চীনের কমিউনিস্ট শাসন ব্যবস্থাকে। দায় এড়ানোর জন্য এখন ভুল তথ্য ছড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি। তাদের ব্যর্থতাতেই মহামারী ছড়িয়েছে, অথচ সেই মহামারী কাজে লাগিয়েই এখন ভালো মানুষ শাস্তি চাচ্ছে তারা। জনে জনে গিয়ে বলছে আমরা মাস্ক দিব, এটা দিব, সেটা দিব, টাকা দিব, এগুলো নাও আর মানুষকে বলো যে চীন কত ভালো। করোনায় এই লাখো প্রাণহানি চাইলেই আটকাতে পারত চীন, কিন্তু তা না করে উহানে মহামারী পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তারা। এমনকি যেসব সাহসী নাগরিক বিশ্বকে সতর্ক করতে চেয়েছে, জোর করে তাদের মুখ বন্ধ করা হয়েছে। You could fly out of Wuhan where the primary problem was. মাত্র 6 মাস পরই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। মহামারীর ব্যাপক বিস্তারে নিজ দেশে চাপে থাকা ট্রাম্প যে কোনো মূল্যে দোষী প্রমাণ করতে চান চীনকে। বেইজিংয়ের উপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াতে তাই মিত্রদেরও পাশে চান তিনি। এরই মধ্যে করোনার উৎপত্তি নিয়ে তদন্তের দাবি তুলেছে অস্ট্রেলিয়া। গত কয়েক সপ্তাহে করোনা সংশ্লিষ্ট ইস্যুতে 7 দেশে তলব করা হয়েছে চীনা রাষ্ট্রদূতদের। এ অবস্থায় নজিরবিহীন আন্তর্জাতিক চাপের সতর্কতা দেওয়া হয়েছে বেইজিংয়ের একটি গবেষণা প্রতিবেদনে। বিশ্বজুড়ে চীনের বিষয়ে অনাস্থা ও অবিশ্বাস বাড়ার শঙ্কা তাদের। তবে নমনীয় না হয়ে পাল্টা আক্রমণের নীতি নিয়েছে চীন। এ যুগে এসেও যদি ওয়াশিংটন মহামারীর জন্য চীনকে কোণঠাসা করতে চায়, চীনের 140 কোটি মানুষ সেটা মেনে নেবে না। আমরা মার্কিন নেতাদের পরামর্শ দেব, ভালো করে চীনের ইতিহাস জানুন এবং নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতিতে বেশি মনোযোগ দিন। কেবল কথার লড়াই নয়, করোনা পরিস্থিতির মধ্যেও দক্ষিণ চীন সাগরে তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র চীন। অনেক বিশ্লেষকের পূর্বাভাস, আন্তর্জাতিক চাপ বাড়লে তাইওয়ানে হামলা চালিয়ে দেশে অবস্থান জোরালো করতে চাইবে চীনের কমিউনিস্ট সরকার। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় আঘাত করোনা মহামারী। করোনার ধাক্কা হার মানিয়েছে পার্ল হারবারে জাপানের হামলা কিংবা 9/11-এর সন্ত্রাসী হামলাকেও। পরিস্থিতির ভয়াবহতার জন্য চীনকেই দায়ী করে এই কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় আঘাত এই মহামারী। পার্ল হারবারের আক্রমণের কথা বলুন বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সন্ত্রাসী হামলা, এই মহামারীর মতো এত ভয়ঙ্কর কোনো কিছুই ছিল না, অথচ এমন পরিস্থিতি হওয়ার কথাই ছিল না। উৎসেই বন্ধ করা যেত এই রোগ, শুরুতেই চীন থামাতে পারত। প্রায় 3 সপ্তাহ পর আবারও একদিনে 6,800 মৃত্যু দেখল
পুরো বিশ্ব যা করোনা ভাইরাসে। বিশ্বজুড়ে মৃতের এই সংখ্যা ছাড়িয়েছে 2,65,000। মোট আক্রান্ত 38 লাখ মানুষ বিশ্বজুড়ে। শুধু যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যাটা 13 লাখের কাছাকাছি। দেশটিতে এই পর্যন্ত কোভিড-19-এ মারা গেছেন প্রায় 75,000 মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে যুক্তরাজ্য আর ব্রাজিলে। এই পরিস্থিতিতে ফের লকডাউনের প্রয়োজন হতে পারে বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গেল 7 এপ্রিল প্রথম দিনে 2000-এর বেশি মৃত্যু দেখে যুক্তরাষ্ট্র। সেদিন দেশটিতে মৃতের সংখ্যা ছিল 15,500। ঠিক এক মাস পর এর সংখ্যা ছাড়িয়েছে 75,000। একই সময়ে সংক্রমণ 4 লাখ থেকে বেড়ে পৌঁছেছে 13 লাখে। এমন পরিস্থিতিতেও ট্রাম্প প্রশাসনের লকডাউন শিথিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সবচেয়ে বেশি প্রাণহানি দেখা শহর নিউ ইয়র্কের গভর্নর। অনেক রাজ্যে পরিস্থিতির অবনতি সত্ত্বেও লকডাউন শিথিল করে দেওয়া হয়েছে। এটা চরম ভুল সিদ্ধান্ত। নিউ ইয়র্কে নতুন সংক্রমণ কিছুটা কমলেও স্বস্তির সুযোগ নেই। দেশের বাকি অঞ্চলগুলোতে ভাইরাসের প্রাদুর্ভাব মাত্র শুরু হয়েছে। রাজনীতি নয়, এখন তথ্য উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সময়। ইতালি, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের প্রায় সব দেশে অব্যাহত আছে নতুন সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী প্রবণতা। তবে এখনো ব্যতিক্রম যুক্তরাজ্য। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যা 30,000 ছাড়িয়েছে ব্রিটেনে। ফলে লকডাউন শিথিলের ব্যাপারে নতুন করে ভাবছে প্রশাসন। কোনো এলাকায় ভাইরাসের বিস্তার বেশি জানলেই সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তার মানে এই নয় যে বাকি অঞ্চলগুলোতে লকডাউন শিথিল হবে। লকডাউনের ব্যাপারে যে সিদ্ধান্তই আসুক পুরো দেশে তা প্রযোজ্য হবে। মহামারীর নতুন কেন্দ্র ব্রাজিলে মৃতের সংখ্যা 8,500 ছাড়িয়েছে। প্রতিদিন গড়ে প্রাণ যাচ্ছে 500-র বেশি মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে এসব দেশে আবারও পূর্ণ লকডাউনের পরিস্থিতি তৈরি হচ্ছে। লকডাউন শিথিল থাকার সময় খুব সতর্কতার সাথে এগোতে হবে, না হলে শিগগিরই হয়তো আবারও পূর্ণ লকডাউনে ফিরতে হবে সব দেশকে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে আগে ব্যবস্থা নিতে হবে। প্রকোপ কমে এলেই ব্যবসা বাণিজ্য সচল করা যাবে না। বুধবার সারা বিশ্বে করোনার নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 95,000-এর বেশি। নুসহাত কামাল, যমুনা নিউজ। এদিকে ভারতে দ্রুত গতিতেই বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। প্রায় 4,000 নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে গেল 24 ঘন্টাতে। এ নিয়ে দেশটিতে কোভিড-19-এ আক্রান্তের এই সংখ্যাটা ছাড়িয়েছে 50,000। গেল 3 দিনে আক্রান্ত হয়েছেন 10,000-এর বেশি মানুষ। সরকারি তথ্য বলছে 2 মে সংক্রমণের হার 4.8 থেকে বেড়ে 5 দিনের ব্যবধানে এখন তা 6.6% দাঁড়িয়েছে। আগে প্রতিদিন 15 দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল, যা এখন 10 দিনে এসে থেকেছে। বুধবার রেকর্ড সংক্রমণ ধরা পড়েছে নয়াদিল্লিতে। এছাড়াও লকডাউনের মধ্যেই পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ সহ 9 রাজ্যে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ঘোষিত লকডাউন 17 মে শিথিলের কথা থাকলেও এই তারিখ বাড়িয়ে 29 মে করেছে তেলেঙ্গানা রাজ্য সরকার। 53,000 আক্রান্তের মধ্যে এই পর্যন্ত প্রাণ গেছে প্রায় 1800 ভারতীয়র। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 14,000-এর বেশি মানুষ। দারুণ সব রহস্য উন্মোচনে জুড়ি নেই বাংলা সাহিত্যের বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদার। সত্যজিৎ রায়ের কালজয়ী এই সৃষ্টি সব এবার শনাক্ত করবে করোনা ভাইরাস। তবে গোয়েন্দা ফেলুদা ফিরছেন না। নমুনা পরীক্ষা কিটের নামই রাখা হয়েছে ফেলুদা। 2 বাঙালি বিজ্ঞানীর তৈরি এই কিট মাত্র 30 মিনিটেই নমুনা পরীক্ষার ফল দেবে। গড়ে প্রতিদিন প্রায় 4,000 করোনা রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 50,000। কিন্তু জনসংখ্যার তুলনায় নমুনা পরীক্ষার হার অনেক কম। 135 কোটি মানুষের দেশে টেস্ট হয়েছে মাত্র 13 লাখ, যার বড় কারণ গবেষণাগারের অবকাঠামো ও কিট স্বল্পতা। ভারতে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা চলছে পিসিআর পদ্ধতিতে। তবে দিল্লির গবেষণা প্রতিষ্ঠান CSIR এর 2 বাঙালি বিজ্ঞানী তৈরি করেছেন পেপার বেসড টেস্ট স্ট্রিপ কিট। এই র্যাপিড কিটে সময় ও খরচ দুটোই কম লাগবে, ফলাফল আসবে নিখুঁত। সত্যজিৎ রায়ের বিখ্যাত সৃষ্টি ফেলুদার নামে এই কিটের নাম রেখেছেন উদ্ভাবকরা। এটা অনেকটা প্রেগন্যান্সি কিটের মতোই। কোনো জটিল প্রযুক্তি বা ভারী মেশিনের দরকার নেই। শুধুমাত্র রঙের পরিবর্তন দেখেই বলা যাবে করোনা আক্রান্ত কিনা। প্রচলিত টেস্টে খরচ 4,500 রুপি। সেখানে ফেলুদা কিটের খরচ মাত্র 500 টাকা।
পরীক্ষার ফল পেতে সময় লাগবে মাত্র 30 মিনিট। সব মিলিয়ে ভারতে করোনা পরীক্ষার চিত্র পাল্টে দিতে পারে ফেলুদা কিট। প্রচলিত কিটের চেয়ে অন্তত 3-5 গুণ কম খরচে পরীক্ষা করা যাবে এই কিটে। আর প্রাথমিক পরীক্ষার ফলাফলও খুবই ইতিবাচক। কম সময়ে অনেক বেশি সংক্রমণ পরীক্ষা করা যাবে, যা এই মুহূর্তে আমাদের জন্য বেশি দরকার। বাণিজ্যিকভাবে ফেলুদা কিট উৎপাদনের জন্য টাটা সন্সের সাথে চুক্তি করেছে CSIR। এ মাসের মধ্যেই ভারত জুড়ে নমুনা পরীক্ষার জন্য কিট সরবরাহের আশা তাদের। মুজরে বিন তারেক, যমুনা নিউজ। ইউরোপের বেশিরভাগ দেশের মতোই লকডাউন শিথিল হয়েছে অস্ট্রিয়ায়। বড় বড় দোকানপাট, শপিং মলের পাশাপাশি চালু হয়েছে বিউটি পার্লার ও সেলুন। প্রায় 2 মাস পর চালু হয় বুকিংয়ের জন্য রীতিমতো সিরিয়াল দিয়ে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। ভাইরাস সংক্রমণ এড়াতে বেশ সতর্ক এসব কর্মীরা। কয়েক সপ্তাহ অপেক্ষার পর মিলেছে পছন্দের হেয়ার কাট, ম্যাসাজ ও ফেসিয়ালের মাধ্যমেও স্বস্তি খুঁজছেন কেউ কেউ। অস্ট্রিয়ায় পরিচ্ছন্নতা বিধি মেনে চলার শর্তে 1 মে থেকে কাজ শুরু করেছেন হেয়ার ড্রেসার আর বিউটিশিয়ানরা। প্রথম দিন থেকেই ভিড় সেবাগ্রহীতাদের। শহরে একাই থাকি, এতদিন বন্দি থাকার পর এখানে এসে মনে হচ্ছে হাফ ছেড়ে বাঁচলাম। কিছুটা গল্প করারও সুযোগ পাচ্ছি, কি যে ভালো লাগছে। গ্রাহকরা যাতে স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে সে বিষয়ে সতর্ক পার্লারের কর্মীরা। সুরক্ষা নিশ্চিতে নিয়েছে নানা পদক্ষেপ। শারীরিক দূরত্ব বজায় রেখে হয়েছে বসার ব্যবস্থা, হচ্ছে ফেস শিল্ডের ব্যবহার, আর ব্যবহার্য জিনিসপত্র জীবাণুমুক্তকরণ সহ সম্ভাব্য সব ব্যবস্থাই নেওয়া হয়েছে সুরক্ষা নিশ্চিতে। আশা করি ক্লায়েন্টরা ভয় পাবেন না। শতভাগ পরিচ্ছন্নতা আর জীবাণুমুক্তকরণ নিশ্চিত করছি। স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় সব সতর্কতাই পালন করা হচ্ছে। বুকিং পেতে সেবাগ্রহীতাদের সিরিয়াল পড়ে গেলেও শারীরিক দূরত্ব নিশ্চিতের স্বাভাবিকের তুলনায় অর্ধেক গ্রাহককে সেবা দিতে পারছেন কর্মীরা। আয়ের পথ খোলায় ফিরেছে স্বস্তি। তবে টানা লকডাউনের ক্ষতি কতটা পুষিয়ে নিতে পারবেন তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। গত কয়েক সপ্তাহ কোনো উপার্জন ছিল না, কিছু সঞ্চয় ছিল তা দিয়েই চালিয়ে নিয়েছি। তবে বেশি দিন সম্ভব না। দোকান ভাড়া, বীমা, ট্যাক্স সহ সব বিলই বাকি পড়েছে। সব যদি একসাথে দিতে হয় একেবারে শূন্য হয়ে যাবে। করোনা ভাইরাস বিস্তারের শুরুর দিকেই লকডাউন দেয় অস্ট্রিয়া। টানা 7 সপ্তাহ পর শিথিল হলো কড়াকড়ি। 400 বর্গমিটারের ছোট দোকানগুলো চালু হয়েছে এপ্রিলের মাঝামাঝিতে, আর মের শুরুর দিন থেকেই খুলে দেওয়া হয়েছে বড় দোকানপাট, শপিং মল। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে লকডাউন অমান্য করে দোকান খোলায় জেলে যেতে হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের এক সেলুন মালিককে। ভিডিও শুনানির মাধ্যমে বুধবার তার 1 সপ্তাহের সাজাও দেওয়া হয়েছে। এই ঘটনায় তীব্র সমালোচনা হচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে। টেক্সাসের গভর্নরের দাবি, লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে সেলুন মালিক শেলি লুথারকে। শেলিউট মুক্তির আবেদন জানিয়ে বিচারক এরিক মেয়োকে চিঠিও দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। জরুরি নয় এমন সব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা থাকলেও ডালাসে নিজের সেলুন চালু রেখেছিলেন শেলি লুথার। বিষয়টি নিয়ে গেল মাসে একবার তাকে সতর্ক করে রাজ্য সরকার, তাতে কান না দেয় বিচারের মুখোমুখি করা হয়েছে শেলিকে। ভিডিও শুনানিতে শেলি দাবি করেছেন পরিবারের জন্য খাবার জোগাড় করতেই সেলুন চালু রাখতে হয়েছে তাকে। করোনা ভাইরাস মহামারী নিয়ে সতর্কতার পরও যথেষ্ট প্রস্তুতি নেয়নি ট্রাম্প প্রশাসন, বরং কোভিড-19 পরিস্থিতি নিয়ে সতর্ক করায় সরকারের রোষানলে পড়েন শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক কর্মকর্তা রিক ব্রাইট। এমনকি সরিয়ে দেওয়া হয় তার পদ থেকে। ইউএস অফিস অব স্পেশাল কাউন্সিলরের কাছে এই অভিযোগ দায়ের করেছেন ব্রাইট নিজেই। যুক্তরাষ্ট্রে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে জানুয়ারির শেষ দিকে। তবে নিউ জার্সির বেলভিলের মেয়র মাইকেল মেলহামের দাবি, গেল বছর নভেম্বরের শেষ নাগাদই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভাইরাসটি নিয়ে অজ্ঞতার কারণে তখন জটিল ধরনের ফ্লু বলেই ধারণা করেছিলেন চিকিৎসকরা। মেলহামের বিবৃতির পর ঝড় ওঠে নিউ জার্সির সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরও অনেকেই জানান নভেম্বর-ডিসেম্বরের দিকে জটিল ফ্লু বা নিউমোনিয়া সদৃশ রোগে ভুগেছেন তারা। গণমাধ্যম অবশ্য সন্দেহ প্রকাশ করেছে মেলহামের বক্তব্য নিয়ে। অপরীক্ষিত কিংবা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অনেকে।
তবে যখনই প্রথম সংক্রমণ হয়ে থাকুক ভাইরাস মোকাবেলা নিয়ে অবহেলা ছিল ট্রাম্প প্রশাসনের, এমনটাই দাবি মার্কিন বিজ্ঞানী রিক ব্রাইটের। বায়োকেমিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির সাবেক এ পরিচালক লিখিত এক অভিযোগপত্রে জানান, করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে জানুয়ারিতেই প্রশাসনকে সতর্ক করেন তিনি। প্রতিষেধক হিসেবে ম্যালেরিয়ার ওষুধ নিয়েও আপত্তি জানান। রিকের দাবি, তার সতর্কবার্তায় কান দেয়নি স্বাস্থ্য বিভাগ। প্রশাসনিক ঘাটতি ধামাচাপা দিতে মাতামাতি করে অপরীক্ষিত ক্লোরোকুইন সহ নানা বিষয়ে, এমনকি রিককে সরিয়ে দেয়া হয় তার পদ থেকে। অবশ্য মার্কিন স্বাস্থ্য বিভাগের দাবি, করোনা টেস্ট কিট তৈরির কাজে বদলি করা হয় রিককে। 14 মে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে রিক ব্রাইটকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভারতের অন্ধ্রপ্রদেশে একটি কারখানায় বিষাক্ত গ্যাস দুর্ঘটনায় অন্তত 10 জনের প্রাণ গেছে। স্থানীয় সময় বুধবার রাত 3টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রবন্দর বিশাখাপত্তনমের এলজি পলিমার্স নামের একটি কারখানা থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বিষাক্ত স্টাইরিন গ্যাস। বাড়ির ভেতরেই অচেতন হয়ে পড়ে বহু মানুষ। ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় অনেককেই। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন 1000-এর বেশি বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেকেই ছটফট করতে করতে রাস্তাতেই অজ্ঞান হয়ে পড়েন। লকডাউন থাকায় বন্ধ ছিল কারখানা। গভীর রাতে কারখানার গ্যাস লাইনে ছিদ্র হয়, ব্যবস্থা নিতে দেরি হয়েছে কর্তৃপক্ষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে। ভারতের জম্মু কাশ্মীরে আবারও বিচ্ছিন্ন করে দেয়া হলো মুঠোফোন সার্ভিস ও মোবাইল ইন্টারনেট সংযোগ। সেনা অভিযানে শীর্ষ হিজবুল মুজাহিদিন কমান্ডার রিয়াজ নাইকু নিহতের পর উপত্যকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হয়েছে এমন ধরনের সিদ্ধান্ত আসে। আর পুলওয়ামার একটি গ্রামে সেনা অভিযানে বুধবার প্রাণ যায় তার। প্রায় 8 বছর ধরে পলাতক ছিলেন সাবেক এই অঙ্কের শিক্ষক। খোঁজ পেলে মাথার দাম হিসেবে 12 লাখ রুপির পুরস্কারও ঘোষণা করা হয়েছিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। 2016 সালে নিহত হিজবুল মুজাহিদিনের আরেক কমান্ডার জনপ্রিয় বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানির মৃত্যুতে দীর্ঘদিন অস্থির ছিল কাশ্মীর। তারই ঘনিষ্ঠ সহযোগী নাইকুর মৃত্যুতে ক্ষোভ ছড়ানোর আশঙ্কায় উপত্যকায় কঠোর করা হয়েছে সেনা প্রহরাও। করোনা সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অভ্যুত্থানের অভিযোগ এনেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মার্সেনারি বা ভাড়াটে সৈনিক দিয়ে মাদুরো সরকারের পতন ঘটানোর চেষ্টা করছে ওয়াশিংটনের, এমন দাবি করেছে কারাকাস। এ নিয়ে কূটনীতিক উত্তেজনা চরমে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে। লাতিন আমেরিকার দেশটিতে মাদুরো সরকারকে উৎখাতের অভিযোগে গেল সপ্তাহে 13 মার্কিন নাগরিককে আটক করে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী। এর মধ্যে লিউক ড্যানম্যান নামে এক ব্যক্তির স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রচার করা হয়, যাতে ওই ব্যক্তি জানান সরকার পতনের জন্য তাদের ভাড়া করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তা ও নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান সিলভার কর্পের প্রধান জর্ডান গডরিও জানিয়েছেন ভাড়া করার কথা। এই ঘটনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেই দায়ী করেছেন মাদুরো। দর্শক, এই ছিল এখনকার মতো যমুনা আই ডেস্কে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।